আসসালামু আলাইকুম। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? যদি কেউ একটু রেসপন্স করেন তাহলে আমি ঠিক 4টায় লাইভটি শুরু করতে যাচ্ছি। কথা বলার জন্য অনুরোধ। যদি একটু রেসপন্স করতেন তাহলে ভালো হতো। কেউ কি আছেন যে রেসপন্স করতে পারবেন যে আমাকে শুনতে পাচ্ছেন? আহ কেউ কি শুনতে পাচ্ছেন আমার লাইভটি? আমার লাইভটি কি শোনা যাচ্ছে? হ্যাঁ, কাজী আব্দুল সবুর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তাহলে আমি শুরু করি। যদি আপনি বলেন যে শোনা যাচ্ছে তাহলে শুরু করব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আমি খুব এক্সপার্ট না এখানে। ভিউয়ার কতজন আসলো সেটাও আমি বুঝতেছি না। ফর দ্য ফার্স্ট টাইম আপনাদের সাথে কথা বলতে আসছি। ভাবলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে মাঝে মাঝে আমি যা জানি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেটাই হোক, এটা রেকর্ডেড থাকবে। আপনারা আপনাদের নির্দিষ্ট সময়ে এটা শুনতে পারবেন। অনেক প্রশ্ন আসছে মডেল পোল্ট্রি ভিলেজ নিয়ে। সো আমি আমাদের যে প্রশিক্ষণ আছে সেই প্রশিক্ষণে আমরা ডিটেলস আলোচনা করব। আজকে কোনো প্রশিক্ষণের বিষয় নয়, জাস্ট একটু গল্প করা। এবং আমরা যে অনলাইন ট্রেনিংয়ের আয়োজন করেছি সেটা নির্দিষ্ট সময়ে আশা করি শুরু হবে, এবং আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আপাতত আমরা একটু গল্প করি যে মডেল পোল্ট্রি ভিলেজ কি। এবং ইনবক্সে অনেক প্রশ্ন পেয়েছি, যে প্রশ্নগুলো ইন্ডিভিজুয়াল উত্তর দেওয়া আমার পক্ষে কঠিন। তাহলে ভাবলাম যে অফিস টাইম শেষে একটা লাইভ প্রোগ্রামের মাধ্যমে মানুষদেরকে জানাইয়ে দিই। সো আজকে প্রথমবারের মতো আপনাদের সামনে লাইভে আসা, এটাই তার উদ্দেশ্য। আমি যদি প্রথমেই বলি যে মডেল পোল্ট্রি ভিলেজ আসলে কি। এটা হলো একটা অ্যান্টিবায়োটিক ফ্রি ব্রয়লার প্রোডাকশন মডেল।
অর্থাৎ আমরা বলতেছি এই মডেলের মাধ্যমে খামারিগণ কিভাবে অ্যান্টিবায়োটিক ছাড়া ব্রয়লার উৎপাদন করতে পারে। খুব সিম্পল মেসেজ। আমরা জানি যে খামারিদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমার মুরগিগুলা যদি রোগাক্রান্ত হয় মারা যাবে এবং আমি লসের সম্মুখীন হব। এই ভয় থেকে তারা আসলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করে। তো আমরা এই মডেলে বায়োসিকিউরিটিকে খুব গুরুত্ব দিয়েছি। বিশেষ করে বায়োসিকিউরিটির সিম্পল 12টা রুলস বা ম্যানেজমেন্টকে আমরা গুরুত্ব দিয়েছি। আমরা বলতে চেষ্টা করছি যে যদি খামারিগণ তারা এই সমস্ত রুলসগুলো ফলো করে তাহলে জীবাণু আসতে বাধা পাবে। বিশেষ করে ব্যাকটেরিয়ার সংক্রমণ কমবে, ভাইরাসের সংক্রমণ কমবে। খামারিরা সাধারণত অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, তারা মনে করে, অনেকে আছে মনে করে যে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ফলে আমার খামারে ব্যাকটেরিয়া বা ভাইরাস আসতে পারবে না। কিন্তু অ্যান্টিবায়োটিক তো এমন জিনিস যেটা শুধুমাত্র ব্যাকটেরিয়াকে মারতে সহায়তা করে, সে ভাইরাসকে মারতে পারে না এবং এর কোনো প্রতিষেধক গুণ নাই। প্রতিষেধক হলো ভ্যাকসিনেশন। সো এই যে ছোট ছোট ভুল ধারণাগুলো খামারিদের, প্রান্তিক পর্যায়ের খামারিদের ভুল ধারণা ভাঙানোর জন্যই মডেল পোল্ট্রি ভিলেজ। এবং আমরা কিন্তু এটা খামারিদেরকে বলি যে আপনারা এই সমস্ত যদি বায়োসিকিউরিটি রুলসগুলো ফলো করেন তাহলে আপনারা সাহস করতে পারবেন বা আপনাদের অভিজ্ঞতা হবে যে অ্যান্টিবায়োটিক ছাড়াও ব্রয়লার উৎপাদন করা যায়। তবে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে না, আমরা মনে করি অ্যান্টিবায়োটিক আমাদের বন্ধু। আমরা প্রয়োজনে অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, সেটা অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে। এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরে প্রত্যাহারকাল, ইংরেজিতে যাকে বলে উজ্জ্বল পিরিয়ড, সেটা মেনটেন করতে হবে। এবং আমরা জানেন যে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক পোল্ট্রি স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন রয়েছে, ভেটেরিনারি অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ গাইডলাইন রয়েছে। এই গাইডলাইন অনুযায়ী তারা অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবে, কিন্তু প্রত্যাহারকাল মেনটেন করতে হবে। এক একটা অ্যান্টিবায়োটিকের এক একটা প্রত্যাহারকাল রয়েছে। তবে মজার ব্যাপার হলো আমরা মডেল পোল্ট্রি ভিলেজে একটা গ্রামের খামারিদেরকে নিয়ে কাজ করতেছি। এই গ্রামে এ পর্যন্ত প্রায় 169 বা 79টি ব্যাচ সম্পন্ন হয়েছে। তাদের ওই ব্যাচগুলোতে কোনো অ্যান্টিবায়োটিকের ব্যবহারই প্রয়োজন হয়নি। তো প্রয়োজন না হলে কেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবে? আরো যদি সহজ করে বলি, এর ভিতরে 100 ব্যাচ আছে, 9 জন খামারি আছে, টানা 20টি ব্যাচ, 25টি ব্যাচ, 15টি ব্যাচ শেষ করেছে। কোনো ব্যাচই তাদের অ্যান্টিবায়োটিক প্রয়োজন পড়ে নাই। কিন্তু 15 জন খামারের মধ্যে কিছু কিছু খামারির তার ইন্টারমিডিয়েট পিরিয়ডের সময় 2-1 বার অ্যান্টিবায়োটিকের ব্যবহার প্রয়োজন হয়েছে এবং তারা উজ্জ্বল পিরিয়ড মেনটেন করেছে। সো আপনাদের খুব কমন একটা প্রশ্ন যে আমরা যেটা বলতেছি অ্যান্টিবায়োটিক ফ্রি ব্রয়লার, আমরা বলতেছি অ্যান্টিবায়োটিক ফ্রি ব্রয়লার এরকম না, আমরা বলতেছি দিস ইজ অ্যান্টিবায়োটিক ফ্রি ব্রয়লার প্রোডাকশন মডেল। অর্থাৎ খামারিরা তাদের পালনকালীন সময়ে অ্যান্টিবায়োটিক ব্যবহারকে নিরুৎসাহিত করতেছে এবং তারা যদি, আমরা দেখেছি প্রায় 100 ব্যাচের অভিজ্ঞতা থেকে, টানা 100 ব্যাচের অভিজ্ঞতা থেকে, যে এক ব্যাচেও তাদের অ্যান্টিবায়োটিকের ব্যবহার প্রয়োজন পড়ে নাই। কিন্তু মজার ব্যাপার হলো এই যে 12টা বায়োসিকিউরিটির কথা বলছি, সমস্ত খামারে কিন্তু 12টা বায়োসিকিউরিটি বা ম্যানেজমেন্ট সম্পন্ন করতে পারেনি। তারপরও তারা সাহস করেছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি এবং তারা ডে বাই ডে তারা উন্নতি করতেছে। এবং পুরোটাই আমরা একটা রেকর্ড কিপিং রাখতেছি, মনিটরিংয়ে রাখতেছি। আমাদের আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষণাগার বরিশাল এটাকে মনিটরিং করতেছে, ডাটা রেকর্ড কিপিং করতেছে এবং আমরা ট্রেসিংয়ের মধ্যে রাখতেছি। সো সংক্ষিপ্তভাবে এটাই ছিল একটা কমিউনিটিকে, একটা খামারিদেরকে নিয়ে একটা মডেল যেখানে আমরা অ্যান্টিবায়োটিক ফ্রি ব্রয়লার প্রোডাকশনকে প্রমোট করতেছি।
আঞ্চলিক প্রাণরোগ অনুসন্ধান গবেষণাগার বরিশালের তত্ত্বাবধানে। আমি আরেকটা জিনিস বলি যে আমাদের মডেলের আমরা আমরা এর আগে বলছি কেন খামারিরা আসলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। আপনারা অনেকেই জানেন, খামারি যারা আছেন, খামারি ভাই বোনেরা আছেন, তারা আসলে অনেকে জানেন না যে পরিষ্কার পরিচ্ছন্নতার কি গুরুত্ব। অনেক সময় খামার ভিজিটে গেলে দেখা যায় একটা ছোট খামারে ওভার ক্রাউডেড অনেকগুলো মুরগি একসাথে পালন করতেছে। দেখেন, তাহলে মুরগি কষ্ট পায়, স্ট্রেসে থাকে, ডিজিজে আক্রান্ত হতে পারে। আমরা দেখেছি লিটার স্যাঁতস্যাঁতে পরিবেশ, স্যাঁতস্যাঁতে পরিবেশে জীবাণু আক্রমণের সম্ভাবনা বাড়বে। আমরা ভিজিট করার সময় দেখেছি খাদ্য পাত্র, পানির পাত্র নোংরা। আমরা মনে করি মুরগি খাবে, মুরগির খাদ্য পাত্র, পানির পাত্র এত সুন্দর করে পরিষ্কার করার দরকার কি? আসলে কি তাই? আমরা এমনও খামার পেয়েছি যেখানে খাদ্য পাত্র, পানির পাত্র সঠিকভাবে তো পরিষ্কার করা হয়ই নাই, ওখানে পোকা জন্মে গেছে, যেটাকে আমরা ম্যাগট বলি। তাহলে যদি খাদ্য পাত্র, পানির পাত্রের অবস্থা এরকম হয়, তাহলে কি জীবাণু আসতে পারে না? সো আমরা এই জায়গাগুলোকে ক্লিক করতে চাই। আমাদের খামারগুলোতে দেখি যে কেউ যে কোনো সময় প্রবেশ করতে পারে। বলেন, এটা একটা জীবন্ত জিনিস, যে কেউ যে কোনো সময়। আমি একটা টার্ম বলি, মামা বাড়ি আবদার। ভাগনা বেড়াতে আসছে, মামা তুমি পোল্ট্রি খামার করো, আমি তোমার খামার দেখতে চাই। সে বাইরে জুতো নিয়ে সে খামারে প্রবেশ করল। বলেন তো ভাই আর বোনরা, এই জুতোর সাথে কি জীবাণু থাকবে না? অনেক সময় আমাদের খামারে অনেক ভিজিটর আসেন, তারা বাহিরের জুতো নিয়েই খামারে প্রবেশ করেন। এক খামার থেকে কি জীবাণু আর এক খামারে যেতে পারে না? সো এইভাবে এইভাবে কিন্তু আমার খামারে জীবাণু প্রবেশ করতে পারে। তো এরপরে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, চারিদিকে কোনো খামারের কোনো চারিদিকে কোনো বেড়া নাই, একটা ফেন্সিং। তো ফেন্সিং ঠিক কেন গুরুত্বপূর্ণ? আমরা আসলে সব করতে পারি, আমরা আসলে সব করতে পারি। খামারের জন্য অনেক কষ্ট করি, লাভের জন্য, ব্যবসার জন্য, কিন্তু ফেন্সিং এর গুরুত্বটা বুঝি না। একটা খামারের চারিদিকে বেড়াটা দেওয়া কতটা গুরুত্বপূর্ণ? এটা কি খুব খুব মানে অনেক টাকা লাগে? ব্যাপারটা কি এরকম? আপনার ছোট্ট একটা খামার আছে, খামারের চারিদিকে আপনি একটা নেট দিয়ে বেড়া দিতে পারেন। উদ্দেশ্য হলো কুকুর, বিড়াল, দেশি চিকেন, দেশি মুরগি যাতে আপনার খামারে প্রবেশ করতে না পারে। আপনি জানেন একটা কুকুর মরা মুরগি পেলে সে আর এক খামারে নিয়ে আসে, সে কি এই মাধ্যমে জীবাণু আসবে না? বলেন, জীবাণু তো আসবে। সো একটা বেড়া, আমরা অনেক সময় দেখি যে আমাদের অঞ্চলে কাফলা গাছ বলে, আপনাদের আমি জানি না সব এলাকায় কোন এলাকায় কিরকম বলে, একটা কাফলা গাছ দিয়ে বেড়া দেয়, চারিদিকে নেট দিয়ে দেয়, ভিজিটর রেস্ট্রিকশন করে দেয়। কত সিম্পল একটা টেকনিক, কিন্তু আপনি আমি কল্পনাও করতে পারবো না যে এই বেড়ার মাধ্যমে কত জীবাণুর আশাকে প্রতিহত করা যায়, ঠিক না? সো এই যে বিষয়গুলা, আমার খামারে যদি মুরগি মারা যায়, আমি যদি আশেপাশে ফেলে দিই, তাহলে বলেন জীবাণু কেমন ভাবে ছড়াতে পারে? সো এই বিষয়গুলা নিয়েই আমরা আমাদের মডেল পোল্ট্রি ভিলেজে কাজ করি, যে নির্দিষ্ট জায়গায় আপনার আবর্জনা, মৃত মুরগি পুঁতে রাখতে হবে। ছোট টেকনিক, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা অবজ্ঞা করি। আমরা খামারিদেরকে বলি, মডেল পোল্ট্রি ভিলেজের খামারিদেরকে বলি, বারবার অনুরোধ করি যে ভাই, আপনারা এই জায়গাটাতে অবহেলা করবেন না, তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। এবং সেটাই ঘটে। এই সমস্ত জায়গায় যখন খামারিগণ অবহেলা করেন, তখন রোগ আক্রান্ত হয়, তার মধ্যে একটা ভয় তৈরি হয়, সে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, সেটা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে অথবা পরামর্শের বাইরে। আপনারা এটা নিশ্চয়ই জানেন, রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক ব্যবহার করে নিষেধ। কিন্তু
খামারিরা ভয় এটা ব্যবহার করে। এরপরে যে ঘটনা ঘটে, বলেন খামারিদের মাথায় হাত, অ্যান্টিবায়োটিকের অনেক খরচ, মুরগি মারা যাচ্ছে, প্রোডাকশন ভালো হচ্ছে না। আচ্ছা, শুধু কি খামারিদের মাথায় হাত? মুরগি কষ্ট পায় না? মুরগির জীবন নাই? মুরগির তো জীবন আছে। আহা, মুরগির কি, আমার যেমন কষ্ট হয় মুরগির তেমন কষ্ট হয়। মুরগির কষ্ট হয়, কিন্তু আমরা মুরগির কষ্টের ভাষা বুঝতে পারি না। অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার মুরগিকে একটা স্ট্রেস কন্ডিশনে ফেলে দেয়। কারণ ওই সমস্ত খামারেই তো অ্যান্টিবায়োটিকের বেশি ব্যবহার হয় যে সমস্ত খামারে অপরিষ্কার অপরিচ্ছন্ন বেশি থাকে। এই অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ মুরগিকে আরো বেশি কষ্ট দেয়। শুধু কি মুরগি কষ্ট পায়? এই যে পরিবেশ যেখানে আমরা বসবাস করি, যার আলো বাতাসে বেড়ে উঠি, সেই এনভায়রনমেন্ট, সে কি কষ্ট পায় না? সে কি আক্রান্ত হচ্ছে না? সেও তো আক্রান্ত হচ্ছে। সো এই যে একটা বিষয় যে আমরা দেখতেছি লাইভ স্টক, পোলট্রি প্রোডাকশন, এনিম্যাল হেলথ, আমরা দেখতেছি এটা হিউম্যান হেলথের সাথে সম্পর্কিত, আমরা দেখতেছি এটা এনভায়রনমেন্টাল হেলথের সম্পর্ক। তো এই পুরো বিষয়টাই কিন্তু একটা ওয়ান হেলথ ইস্যু, অর্থাৎ এক স্বাস্থ্য। আলাদা স্বাস্থ্য বলার কোনো সুযোগ নাই। প্রাণীর স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য আর পরিবেশের স্বাস্থ্য, তিন স্বাস্থ্য মিলেই তো ওয়ান হেলথ। যার কারণে এই যে অতিরিক্ত ম্যাল প্র্যাকটিসের কারণে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হতে পারে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের। সেটা হলো এরকম ফার্মিং কন্ডিশন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স দিতে হবে। আপনি আমি যেমন বাঁচতে চাই, ব্যাকটেরিয়া বাঁচতে চায় না। আমি আপনি যেমন বাঁচার জন্য মরিয়া হই, বংশ বৃদ্ধি করি, ব্যাকটেরিয়াও তার বাঁচার জন্য মরিয়া হয়ে যায় এবং বংশ বৃদ্ধি করতে থাকে। যখন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয়, তখন ওই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে মারতে পারে না। কেন? ব্যাকটেরিয়া করে কি, ওই অ্যান্টিবায়োটিক থেকে বাঁচার জন্য তার নিজের শরীরে একটা মেকানিজম, একটা বিষয় নিয়ে নেয়। সেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় জিন বলি। ধরেন অ্যামক্সিসিলিন একটা অ্যান্টিবায়োটিকের নাম। এখন একটা ব্যাকটেরিয়াকে মারতে আপনি অ্যামক্সিসিলিন ব্যবহার করলেন, ব্যাকটেরিয়াটা মরে গেল, আপনি সুস্থ হয়ে গেলেন বা আপনার মুরগি সুস্থ হয়ে গেল, ঠিক না? সহজ। কিন্তু যখন দেখে ব্যাকটেরিয়াটা যে সে আমাকে অ্যামক্সিসিলিন জাতীয় অস্ত্র দিয়ে মেরে ফেলে, তো আমার শরীরের ভিতরে আমি এমন একটা জিন অ্যাডাপ্ট করব যে অ্যামক্সিসিলিন দিয়ে আমাকে মারতে পারবে না। সে হয়ে যায় অ্যামক্সিসিলিন রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। এরকম করে সে জেন্টামাইসিন রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হয়, কোনো কোনো সময় টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হয়, কখনো কখনো আরো অন্যান্য অ্যান্টিবায়োটিকের অ্যাগেনিস্টের সে মারতে পারে না এমন ব্যাকটেরিয়া হয়ে যায়। তো অনেকগুলা ক্লাস, বিশেষ করে 3 বা 3-এর উপরে ক্লাস যদি কোনো অ্যান্টিবায়োটিক কোনো ব্যাকটেরিয়াকে মারতে না পারে, সেই ব্যাকটেরিয়াকে আমরা বলি এমডিআর, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। সো এরকম আরো কিছু টার্ম আছে, এমডিআর, এক্সডিআর, প্যানডিআর, ওই ব্যাখ্যা যাচ্ছে না। তো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ঘটনা ঘটলে আমাদের কি হয় দেখেন। যখন 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন, সবাই এটাকে ম্যাজিকের মতো দেখলো। হ্যাঁ, আমার শরীরে অ্যান্টিবায়োটিক, আমার আঘাত লাগছে, ঘা হয়েছে, অ্যান্টিবায়োটিক পেনিসিলিন লাগাইছে, ঘা ভালো হয়ে গেছে, এটা তো ম্যাজিক। কিন্তু ওই যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে আস্তে আস্তে তার অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারাই ফেলছে। যে অ্যান্টিবায়োটিক আমার বন্ধু, বিপদে কাজে লাগে, সে অহেতুক অযথা ব্যবহারের কারণে সে আমার বিপদে কাজে আসতেছে। কি দুঃখজনক, ঠিক না? এবং নতুন নতুন অ্যান্টিবায়োটিক কিন্তু বাজারে আসতেছে না। এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, যাবে, এটা বিজ্ঞানীরা বলতেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে
বিভিন্ন বিশ্ব সংস্থাগুলো এই গুরুত্বপূর্ণ মেসেজগুলো আমাদেরকে রীতিমতো দিয়ে দিচ্ছেন। সো এই সব জায়গাকেই কাজ করে আমাদের মডেল পোল্ট্রি ভিলেজ। আমাদেরকে এক্সপ্লেন করতে হবে মডেল পোল্ট্রি ভিলেজ কিভাবে আসলো। নভেম্বর 2023 সালে ইউটুসি 2 এবং বারা মডেল পোল্ট্রি ফার্মের পাইলট প্রজেক্ট হাতে নেয় ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস অ্যান্ড খাদ্য কৃষি সংস্থা FAO একটা। সো তারা 10টা পাইলটিং প্রজেক্ট করে, এর ভিতরে বরিশালকে সিলেক্ট করে। বরিশালের দায়িত্বে আমাকে দায়িত্ব দেওয়া হয় এবং আমি খুলনাতে ট্রেনিং করি যে কিভাবে এই টেকনিকগুলো আমরা খামারিদের ভিতরে ছড়াই দিতে পারি। এরপরে আমরা খামারিরা ট্রেনিং করি, 20 জন খামারি বরিশালে। ট্রেনিং শেষে আমার একজন খামারি, নাম তার শাওন সর্দার, সে আমাকে বলল যে আমরা কি আমার গ্রামের খামারিদেরকে ট্রেনিং দিতে পারি না? আমরা বলে অবশ্যই দিতে পারি, এতে তো আমার জন্য মনিটরিং করাও, আমাদের জন্য মনিটরিং করা অনেক সহজ। আমরা তখন ডিসিশন নিলাম FDL বরিশাল যে আমরা একটা গ্রামকে কিভাবে পরিবর্তন করতে পারি, এবং আমরা নামকরণ করলাম মডেল পোল্ট্রি ভিলেজ। আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ, তারা আমাদের সহযোগিতা করেছেন। আমরা শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশালের কাছে কৃতজ্ঞ, তারা আমাদেরকে সহায়তা করেছেন। আমরা সবার সহযোগিতায় বরিশালের প্রাণী সম্পদ পরিবার সবাই মিলে এই মডেল পোল্ট্রি ভিলেজ উদ্যোগকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আমাদের বরিশালের প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিবার কারা? আমাদের বিভাগের পরিচালক স্যার, আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যার, আমাদের জেলা ট্রেনিং অফিসার স্যার, আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যার, এবং সবকিছু নির্দেশনায় এবং পরামর্শে রয়েছেন আমাদের FDL বরিশালের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার স্যার। স্যার আমাকে নির্দেশনা দিয়েছেন, আমি মডেল পোল্ট্রি ভিলেজে খামারিদের নিয়ে তার নির্দেশনা মোতাবেক আমরা কাজ শুরু করি। এটা বরিশালের কর্ণকাঠি গ্রাম, বরিশাল ইউনিভার্সিটি থেকে খুব কাছে একটা গ্রাম। সেই গ্রামে আমরা অনেকবার ট্রেনিংয়ে যাই, ট্রেনিং করাই। ট্রেনিং শেষে আমরা তাদেরকে আমাদের বোঝানোর স্টাইলটা ডিফাইন, আপনারা যারা অনলাইন ট্রেনিংয়ে অ্যাটেন্ড করবেন দেখতে পাবেন, এবং যারা অফলাইন ট্রেনিংয়ে দেখছেন, ভেরি ইন্টারেস্টিং। আমরা FAO কে, খাদ্য কৃষি সংস্থাকে অবশ্যই ধন্যবাদ দেব। তাদের টেকনিক, ইনোভেশন, ইন্টারন্যাশনাল মানের খামারিরা বুঝতে পারে আসলে জীবাণু কিভাবে ছড়ায়, মাইক্রো রেজিস্ট্যান্স কিভাবে ছড়ায়, মানুষজন কানেক্ট করতে পারে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ট্রেনিং ম্যাটেরিয়াল আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এত সুন্দর। সো এগুলো আমরা ট্রেনিংয়ে আলোচনা করব। আজকে তো আপনাদের কোশ্চেন অ্যান্সারিং সেশন, অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। আমরা তাদেরকে শিখাই কিভাবে খাদ্য পাত্র, পানি পাত্র পরিষ্কার করতে হবে, বেড়া দেওয়ার গুরুত্ব কি, আলাদা জুতো ব্যবহারের গুরুত্ব কি, এবং তাদের সামনে একটা মডেল দেখাই যে ঠিক আপনারা এইটুকু ফলো করার চেষ্টা করেন। আপনি যদি জীবাণু আসতে বাধা দেন, ব্যাকটেরিয়া যদি কম আসতে পারে, তাহলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কেন? এই প্রশ্ন তাদেরকে ছুড়ে দেই। তারা বুঝতে পারে হ্যাঁ তাই তো। আমরা যদি এই জায়গাটা গুরুত্ব, তারা মনে করতো ধরেন একটা কাপ, এটা খাদ্যপাত্র, পানি পাত্র, আমি এটা পানি দিয়ে পরিষ্কার করলাম, আসলে কি এটা জীবাণুমুক্ত যদি আমি জীবাণুনাশক ব্যবহার না করি? এই কনসেপ্টটা তাদেরকে বুঝাই যে শুধু পানি দিয়ে পরিষ্কার করলেই পরিষ্কার নয়, জীবাণুনাশকের ব্যবহার কোথায় কোথায় করতে হয়, খাদ্য পাত্র, পানি পাত্র কিভাবে জীবাণুনাশক দিয়ে কিল করতে হয়, পুরো ফার্মটাকে জীবাণুনাশক দিয়ে কিভাবে কিল করতে হয়, এই জিনিসগুলো হাতে কলমে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিই। প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা তাদেরকে দুটো অপশন দিই। একটা গ্রামের 10 জন খামারি,
5 জন রাজি হয় যে আমরা আমরা অ্যান্টিবায়োটিক ছাড়া পালতে রাজি আছি, আর 5 জন বলে একটু দেখি যে অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালা যায় কিনা। সাহস তো লাগবে, ঠিক না? আমার এই খামারিরা তাদের না জানার কারণে একটা ব্যাচে তারা 3 থেকে 4টা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতো সবাই। যখন যখন তারা রাজি হলো অ্যান্টিবায়োটিক ছাড়া কিভাবে উৎপাদন করা যায়, তখন আমরা 2টা গ্রুপে ভাগ করলাম এবং আমরা প্রায় 4টা ব্যাচের ডাটা নিতে থাকলাম। এবং সবাই অবাক হইল, তারা আস্তে আস্তে বায়োসিকিউরিটি 12টা রুলসের দিকে বাড়তেছে, ডিজিজের সম্ভাবনা কমতেছে, মর্টালিটি কমতেছে, অ্যান্টিবায়োটিকের ব্যবহার শূন্যে নেমে আসছে, এফসিআর মানে ফিড ইফিসিয়েন্সি ভালো হচ্ছে এবং তারা লাভবান হচ্ছে। মজার ব্যাপার হলো, যারা বলছে যে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে পালাতে চাই, তারা তাদের কাছ থেকে ইনফ্লুয়েসড হওয়া শুরু করলো যে আচ্ছা ওরা আমার বন্ধু, একই গ্রাম তো, বন্ধু ভাই আত্মীয়, ওরা দেখি যা যা ফলো করে আমরা একটু ফলো করি না। তারা অ্যান্টিবায়োটিকেও ব্যবহার করতেছে আর কিছু কিছু ফলো করা শুরু করতেছে, যার দরুন তারাও উপকৃত হচ্ছিল, তাদের ডিজিজ বার্ডেন কমতেছিল, তাদের ফিড এফিসিয়েন্সি ভালো হচ্ছিল, তাদের লাভ বেশি হচ্ছিল। এইভাবে করে তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় আমরাও তাহলে অ্যান্টিবায়োটিক ছাড়া ব্রয়লার উৎপাদন করতে পারবো। আসলে খামারিরা পারে, তাদেরকে সাহস দিতে হয়, তারাই তো আমাদের রিয়েল হিরো। আমি সবসময় এই কথাটা শিখছি এফএর কাছ থেকে, তারা হলো রিয়েল হিরো। সো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দেই। আমি রিসেন্টলি গত পরশু দিনকার অ্যানালাইসিস করছি, এর আগে 9 জন খামারের তথ্য অ্যানালাইসিস করছি, কিন্তু এটা তো পিয়ার লার্নিং প্রসেস, আমাদের তেমন কিছু করতে হয় না। আমরা একজন খামারি দিয়ে শুরু করেছিলাম, শাওন সর্দার। এখন একটা গ্রামের 15 জন খামারি অ্যান্টিবায়োটিক ছাড়া ব্রয়লার উৎপাদন করতেছে এবং টোটাল ব্যাচের সংখ্যা 169টি। এ পর্যন্ত প্রায় 1,76,700টি ব্রয়লার উৎপাদন করছে এই 15 জন মিলে, যার কেজিতে প্রায় 3,53,400 কেজি এবং যার বাজার মূল্য আনুমানিক 180 টাকা ধরে প্রায় 6.3 কোটি টাকা। এটা হলো ডাটা, হলো জানুয়ারি 2024 থেকে জুন 2026-এর ডাটা। সো এটা হলো আমাদের যে আশার আলো দেখায়। আপনারা জানেন যে আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষণাগার একটি রিজনাল অ্যানিম্যাল হেলথ ল্যাবরেটরি। আমাদের এখানে বিভিন্ন ধরনের টেস্ট করার সুযোগ আছে। এই খামারিরা যদি চিকিৎসার প্রয়োজন হয় তো চিকিৎসাও আমরা দেই, পরামর্শ আমরা দেই এবং আমরা এএমআর সার্ভিলেন্স কার্যক্রম চালু রাখি। বরিশাল এফডিএর বাংলাদেশ এএমআর সার্ভিলেন্স মানে ন্যাশনাল এএমআর সার্ভিলেন্সের একটা সেন্টিনেল সাইট। এখানে আমাদের নিয়মিত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সার্ভিলেন্স হয়। আমরা চিন্তা করলাম যে সমস্ত খামারিরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাই দিছে, তাদের নিয়মিত কিভাবে আমরা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টিং এর অধীন নিয়ে আসতে পারি। যারা বিজ্ঞানী আছেন অথবা প্রফেশনাল মেডিকেল ডক্টর বা ভেটেরিনারি ডক্টর আছেন বা মাইক্রোবায়োলজিস্ট আছেন, তারা হয়তো বুঝতেছেন, সাধারণ মানুষ বুঝতেছেন না। ছোট্ট করে বলি, এই যে অ্যান্টিবায়োটিকই কাজ করতেছে না ব্যাকটেরিয়াকে মারতে, সেটাকে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলতেছি। যখন কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে না, তখন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, যখন কাজ করতে পারে তখন বলি এই অ্যান্টিবায়োটিকটা সেনসিটিভ। তো আমরা নিয়মিত অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টিং এর জন্য খামারিদের ফার্ম থেকে স্যাম্পল কালেকশন শুরু করলাম। প্রতি 6 মাস পর পর আমরা এএমআর সার্ভিলেন্স কার্যক্রম চালানো শুরু করলাম। একটা কনসেপচুয়াল রেজাল্ট আমরা পেয়েছি। আপনারা জেনে খুশি হবেন যে যারা অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা সম্পূর্ণ ড্রপ করে ফেলছে, তাদের খামারে জীবাণু ইকোলাই মানে ইস্টেরিসি কলাই আস্তে আস্তে সেন্সিটিভ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা একটি বলতেছি না, কিন্তু এই কনসেপশন যে মডেলটা,
এটা সম্ভাবনা তৈরি হয়েছে আমরা দেখতেছি। কারণ সরাসরি বলতে পারবো না, এটা এটা বিজ্ঞানের ভাষা অনেক ক্রিটিক্যাল ভাষা, অনেক ক্রিটিক্যাল ভাষা, সরাসরি ব্রড টার্মে ডিক্লারেশন দেওয়া যায় না। সো একটা কনসেপশন, এটা অবশ্য বিজ্ঞানে একটা আছে যে দীর্ঘদিন অ্যান্টিবায়োটিকের ব্যবহার ছেড়ে দেওয়া যায়, তাহলে ওই অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভিটি আবার ফিরে আসতে পারে। সো আমরাও কিন্তু এটা সত্যতা কিছুটা আমরা টাচ করতে পারতেছি। হয়তো বা বলা যাবে অনেক দিন দীর্ঘ সময় ধরে গবেষণা করলে এই খামারগুলা সেন্সিটিভিটি সম্পূর্ণভাবে ফিরে আসবে বলে আমাদের বিশ্বাস। এই প্রজেক্টে, মডেল পোল্ট্রি ভিলেজ প্রজেক্টে আমাদের সব থেকে একটা আশার ঘটনা ঘটছে। আমি যেহেতু প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন কর্মী, ভেটেরিনারি সার্জন হিসাবে কাজ করছি, সায়েন্টিফিক অফিসার হিসেবে কাজ করেছি, সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে কাজ করছি। আমি দেখেছি খামারিদের, অনেক খামারি স্টেটমেন্ট দেয় ব্রয়লার মুরগি অ্যান্টিবায়োটিক ছাড়া পালা সম্ভব নয়। আসলে এই যে মিথ, এটা কিভাবে ভাঙবো আমরা? কমিউনিটি পিপলকে, মানে সাধারণ মানুষকে অ্যাডাপ্টেশন করা খুব কঠিন একটা কাজ, পৃথিবীর কঠিন কাজের একটা কাজ হলো মানুষকে নতুন জিনিসে অ্যাডাপ্ট করতে পারা এবং ওটাকে সাস্টেইনেবল করা। যারা আমার লাইফটি অনেক সিনিয়র স্যাররা দেখতেছেন, মানে আমি কৃতজ্ঞ, তানভীর স্যার লাইফটাতে আসছেন। প্রফেসর তানভীর স্যার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য প্রফেসর, এই লাইফটিতে কমেন্ট করতেছেন। খায়ের স্যার আমার খুবই সম্মানের স্যার, আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন সিনিয়র স্যার, ধন্যবাদ স্যার আপনাদেরকে। সো যে একটা খুব কঠিন একটা কাজ কমিউনিটি পিপলকে অ্যাডাপ্ট করা, এই জিনিসগুলো খামারিরা যখন শেয়ার করতেছিল যে আমরা অ্যান্টিবায়োটিক ছাড়া ব্রয়লার পালতেছি, অন্য খামারিরা প্রশ্ন করতেছে অ্যান্টিবায়োটিক ব্যতিরেকে ব্রয়লার মুরগি পালন করা আদৌ সম্ভব? আমি আপনাকে পুরো কোটেশনটা, স্টেটমেন্টটা দিচ্ছি, যেটা কিনা আমার মডেল পোল্ট্রি ভিলেজের খামারি রিপ্লাই দিয়েছে। এটা আমি সব প্রেজেন্টেশনে সব জায়গায় বলি, ভেরি ইন্সপিরেশনাল মেসেজ। এটা খুবই ইন্সপিরেশনাল ফর মি অ্যাজ ওয়েল এজ ফর দ্য কমিউনিটি। শুধু অ্যান্টিবায়োটিক নয়, কোনো ওষুধ ছাড়াই মুরগি পালা যায়। আপনার সাথে মুরগিকে মিলান। আপনি সুস্থ থাকলে কি কোনো ওষুধ খাবেন? ব্যবস্থাপনা ঠিক থাকলে কোনো ওষুধ লাগে না, ন্যাচারালি পালা যায় এবং সেটা খেতেও শুধু আলাদা, খেতে আসলেই আলাদা। এটা আমি লাস্ট 2 বছর ধরে মডেল পোল্ট্রি ভিলেজের খামারিদের উৎপাদিত ব্রয়লার মুরগি খাচ্ছি, আসলেই আলাদা। এটা আমার অবজারভেশন না, আমার ওয়াইফের অবজারভেশন, আমার বাসার অবজারভেশন, আমার মায়ের অবজারভেশন, যে এটা খেতে একটু সুস্বাদু। এবং আমি যেহেতু জানি, আমি আগে সাধারণত বাজার থেকে কেনা মুরগি জানি না বলে আমি লিভারটা খাইতাম না বা হাড়টাকে চিবাইতাম না, কিন্তু এই মুরগিটা আমি আসলে লিভার খাই, আমার বাচ্চাদেরকে খেতে বলি, এবং আমি যে হাড় এটা আমি খাই এবং অনেক মজা। আসলে আমি ব্রয়লার মুরগির লাভার, মানে আমি ব্রয়লার মুরগি খুব পছন্দ করি। আমি মনে হয় 1 কেজি মুরগি একসাথে খেতে পারবো যদি আল্লাহ তৌফিক দেয়। মানে সত্যি কথা, আমি খুব মুরগি পছন্দ করি এবং ব্রয়লার মুরগি পছন্দ করি বেশি। সো এনিওয়ে, এখন তো ব্রয়লার মুরগি নিয়ে অনেক ধরনের মিথ, এটা নিয়ে আমি আলোচনা করব না। আমি নিজে একজন, এই জেনে বুঝেই আমি বলতেছি যে আসলেই ব্রয়লার মুরগি অনেক পুষ্টিকর এবং সুস্বাদু। আচ্ছা, যাই হোক, তো আমি এবার আমরা পরের আলোচনায় যাই। তো এই গল্পটা, এই সফলতার গল্পটা আমাদের প্রথম আলো, দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশ করে, দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশ করে, আরো অনেক ধরনের প্রকাশনা আসে যেটা আমাদেরকে ইন্সপায়ারেশন দেয়। এবং আমাদের মধ্যে জিনিসটা তৈরি হলো যে আমরা আসলে এই যে বরিশালের মাত্র 9-15 জন খামারিকে উদ্বুদ্ধ করতে পারতেছি, আমরা কি ডিস্ট্যান্টলি আরো খামারিদের উদ্বুদ্ধ করতে পারি না? অন্ততপক্ষে চেষ্টা তো করতে পারি। সেই চেষ্টার অংশ হিসাবে আমরা আমারে নিভা মাঝি লগে একটা ফেসবুক গ্রুপ, তাদের সাথে কোলাবোরেশনে আমরা এটা একটা সার্কুলার দেই যে আমরা যেটা শিখছি আপনাদেরকে ডিস্ট্যান্টলি শিখাইতে চাই রাতের বেলা।
এবং আপনারা অনেকেই রেজিস্ট্রেশন করেছেন এবং আশা করি খুব দ্রুত আমরা ডেট অ্যানাউন্স করতে পারবো। এবং আমরা অনেক বেশি রেজিস্ট্রেশন হওয়াতে আমরা আসলে এখনো ডেট অ্যানাউন্স করতে পারি নাই, এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি ক্রমে আমরা আশা করি শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তো এরপরে আমরা প্রায় 1112 জন পার্টিসিপেন্ট পাই, যেটা আমাদের আশার বাইরে ছিল। এত এত মানুষের আগ্রহ, আসলে এই ইন্ডাস্ট্রি প্রান্তিক পর্যায়ে খামারিদের মাধ্যমে আরো একটা ক্রেডিট যোগ করা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা কিন্তু ইচ্ছা, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী স্যার, সে কিন্তু আমাদের পণ্যগুলোকে রপ্তানি করতে চান। সো এটা যদি আমরা প্রান্তিক পর্যায়ে খামারিদেরকে উদ্বুদ্ধ করতে পারি, তারা যেমন লাভবান হবে এবং আমাদের জনস্বাস্থ্যের দিকটাও বিবেচিত হবে, পাশাপাশি আমাদের মনে হয় রপ্তানি করার একটা সম্ভাবনা তৈরি হবে, বিশেষজ্ঞরা আরো ভালো বলতে পারবেন। এনিওয়ে, আমাদের এই প্রজেক্ট সরাসরি দেখেন SDG 1, SDG 2, SDG 3 সাথে সম্পর্কিত। SDG 1-এ বলা আছে নো পভার্টি, এবং SDG 2-তে বলা আছে জিরো হাঙ্গার, SDG 3-তে বলা আছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। আপনি জেনে অবাক হবেন, আমার মডেল পোল্ট্রি খামারিদের সোশ্যাল স্ট্যাটাস আগে থেকে বাড়ছে। বিশ্বাস না করলে আপনি বরিশালে কর্ণকাটি গ্রাম ভিজিট করে যান। সোশ্যাল স্ট্যাটাস, মানুষজন তাদেরকে রেসপেক্ট করা শুরু করছে। এটা তাদের স্পাউস, তার স্ত্রীরা নোটিস করতেছে। সো যে এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো কিন্তু আমাদের নোটিসে আসতেছে। তো আমাদের আশার আলো দেখতেছি, এবং এবং আমরা খুবই আশাবাদী। আমরা সবসময় আশাবাদীর দলে, যে আমরা কখনো হতাশ হতে চাই না। হতাশা আমাদের একটা ধর্ম কথা আছে যে হতাশা শয়তান থেকে আসে। আমরা হতাশ হতে চাই না, আমরা পজিটিভ থিঙ্ক করতে চাই, পজিটিভ বাংলাদেশ নিয়ে ভাবতে চাই, এবং আমরা জানি যে পজিটিভলি চিন্তা করলে আমাদের ভিতরে হ্যাপিনেস আসবে এবং আমরা ভালো থাকবো। সো থিঙ্ক পজিটিভলি। আচ্ছা, এবং আমাদের আপনারা জেনে খুশি হবেন যে মডেল পোল্ট্রি ভিলেজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী স্যার, হ্যাঁ, যে এটাকে অ্যাকনোলেজ করেছেন। উনি বলেছেন যে যদি আমরা একটি সমন্বিত চেইনের মাধ্যমে ভেটেরিনারি চিকিৎসক, মাঠ পর্যায়ে কর্মকর্তা এবং খামারিদের একসাথে নিয়ে কাজ করতে পারি, তাহলে বরিশালের মতো সাফল্য দেশের অন্যান্য অঞ্চলেও অর্জন সম্ভব হবে। এবং আমাদের মাননীয় মহাপরিচালক স্যার, প্রাণী সম্পদ অধিদপ্তর স্যার, এটাকে মানে আমাদের প্রমোট করেছেন এবং বলেছেন যে এটা খুব ভালো কাজ। এবং আমাদের ডিরেক্টর অ্যাডমিন স্যার, উনিও এটা প্রশংসা করেছেন এবং উনি সব জায়গায় বলতেছেন, এবং আমাদের অন্যান্য সিনিয়র স্যাররাও সব জায়গায় বলেন যে এটা একটা ভালো কাজ, এবং এই কাজটা আশা করি সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। তো এটা হলো পুরো আমার প্রজেক্ট কনসেপ্ট। তো কিছু প্রশ্নের উত্তর আপনারা অলরেডি পেয়েছেন। আপনারা বলতে চাচ্ছেন যে কেউ প্রশ্ন করতে চাচ্ছেন, হ্যাঁ, প্রশ্নের যদি আমি জানা থাকে আমি প্রশ্নের উত্তর দেব। শেষ কিছু প্রশ্ন নোট করে নিয়ে আসছিলাম, যে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্যই আজকে লাইভের আয়োজন। যে দেখেন, আমি সব কথাই বলে ফেলছি যে আমরা কেন উদ্যোগটা নিলাম। আপনারা জানেন প্রাণী সম্পদ অধিদপ্তরের ভিশন সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত, মানসম্মত প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করা। প্রাণী সম্পদ অধিদপ্তরের মিশন হলো প্রাণী স্বাস্থ্য সেবা প্রদান, প্রাণী উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ। আমরা কিন্তু একটা লোকাল ব্র্যান্ড ক্রিয়েটের চেষ্টা করে যাচ্ছি খামারিদের মাধ্যমে। এমপিবি মিট, মডেল পোল্ট্রি ভিলেজ মিট, আপনারা জেনে খুশি হবেন এমপিবি মিটের পণ্য এখন বরিশালের কনজিউমারের ডিমান্ড পূরণ করার পাশাপাশি চট্টগ্রামে এবং ঢাকাতে যাচ্ছে। মানে চট্টগ্রাম এবং যারা ঢাকায় আছেন তারাও কিন্তু এমপিবি মিটের পণ্য পেতে পারেন। হয়তোবা কিভাবে পাবেন আমার সাথে পরবর্তী যোগাযোগ করলে চট্টগ্রাম এবং ঢাকার অ্যাড্রেস আমি আপনাদেরকে দিয়ে দিব মেসেঞ্জারে। ওকে, সো আমরা এফডিএল বরিশাল যেহেতু এইমার সার্ভেলেন্স কার্যক্রমের অংশ হিসাবে আমরা যখন এইমার সার্ভেলেন্স করি, অন্যান্য অঞ্চলের মতো আমাদের বার্ডেন আমরা দেখতে পেয়েছি, এবং আমরা একটা ইন্টারভেনশনে যাওয়ার জন্যই এই মডেলকে আমরা
আমরা মডেল নিয়ে কাজ করতেছি এফডিএল বরিশাল, এবং আমরা ট্রেনিং মডিউল ফলো করতেছি ইউটিসি 2 বারা, যেটা কিনা এফএও অ্যাক্টেড এবং ডিএলএস এর যৌথ উদ্যোগে আমরা শুরু করেছিল পাইলট প্রজেক্ট আকারে। আমরা সেটাকে মডেল পোল্ট্রি ভিলেজে রূপান্তর দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি পিয়ার লার্নিং প্রসেসটাকে। একটা খামারিকে শিখাবে। আমরা আমাদের এই অভিজ্ঞতায় 1:9, একজন খামারি 9 জনকে শিখাচ্ছে, এবং এটা কিন্তু রেপ্লিকেশন হচ্ছে। আমরা 2.5 বছরে 15 জন খামারের কথা বলতেছি একটা গ্রামে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ পিয়ার লার্নিং প্রসেসের মাধ্যমে আশা করি আগামী 2 বছরের সংখ্যা 50-এ চলে যাবে। এটা আমার বিশ্বাস, এবং আমার খামারিরা বিশ্বাস করে। আমার মডেল পোল্ট্রি খামারে যদি কেউ থাকেন কমেন্ট করতে পারেন। আমি আসলে কাউকে আলাদাভাবে বলিনি যে লাইভে থাকতে, আমি জাস্ট আমার মতো করে শেয়ার করেছি, তো সেটাই। সো আরেকটা প্রশ্ন যে আমরা কিভাবে আয়োজন করি? আমরা খামারিদের সহযোগিতায় আয়োজন করি। খামারিরা আমাদের শক্তি, খামারিরা আমাদের প্রাণ, আর খামারিদের জন্যই আমরা আছি প্রাণী সম্পদ দপ্তরের কর্মীগণ। সো তারা তাদের আগ্রহের কথা আমাদেরকে জানায়। আমরা আমাদের টিম নিয়ে আমরা সরাসরি তার গ্রামে চলে যাই, এবং আমরা যা জানি তা শিখাই, এবং যে একজন এক্সপার্ট যিনি থাকেন, মানে একজন খামারি যিনি অভিজ্ঞ খামারি, যার অভিজ্ঞতা আছে, আমরা যখন ট্রেনিং আয়োজন করি, অনেক সময় বিভিন্ন সময় প্রশ্ন করে, স্যার আপনি কি মুরগি পালেন? মুরগি পালার কি ব্যাপার সেটা তো আপনি জানেন না। তো আমি যখন খামারিকে দাঁড় করাই দিই, সে এইভাবে পালন করে, তখন সে আর প্রশ্ন করে না যে না, ও যদি পারে আমি কেন পারবো না। সো এটা কিন্তু আমাদের খুব ইন্সপায়ারেশন দেয় যে না, খামারিদের যে নলেজটাকে ব্যবহার করতে পারি, এবং অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি, রাইট? আমাদের মতো দেশে বাজেট ফ্রেন্ডলি অ্যাপ্রোচ, সাস্টেইনেবল অ্যাপ্রোচ, এটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখছি যে আমাদের সাস্টেইনেবিলিটি কি হবে। খামারে যদি কমিউনিটি লিডারশিপটা নেয়, তো এটা সাস্টেইনেবল হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ে। সো আমরা এই জায়গাটা কিন্তু ক্লিক করার চেষ্টা করছি। আর একটা প্রশ্ন, আমরা খামারিরা মুরগি কি খাওয়ায়? আমরা বাজারে রিনাউন্ড ফিড কোম্পানির ফিড তারা খাওয়ায়, এবং এখানে আমাদের কোনো হস্তক্ষেপ নাই। খামারিরা যাদেরকে যার ফিড পছন্দ করে সেটাই খাওয়ায়। এবং আপনারা জানেন যে মৎস্য খাদ্য পশু খাদ্য আইন 2010-এর 14(1) ধারা অনুযায়ী মৎস্য খাদ্য পশু খাদ্যে অ্যান্টিবায়োটিক, গ্রোথ হরমোন, স্টেরয়েড, কীটনাশক ও অন্যান্য ক্ষতিকর দ্রব্য ব্যবহার করা যাবে না বলে উল্লেখ আছে। সো আমরা আসলে তাদেরকে ফিড ফর্মুলেশনের কোনো টেকনোলজি এই মুহূর্তে মডেল পোল্ট্রি ভিলেজ থেকে হস্তান্তর করছি না, এবং তারা যেটা নিজেরা পছন্দ করে, স্বাচ্ছন্দ্য ফিল করে, সেই ফিডই তারা খাওয়ায়। এবং আমি আগেও বলছি যে তারা 12টা বায়োসিকিউরিটিকে বা ম্যানেজমেন্টকে আমরা ফোকাস করতে বলতেছি। এগুলো কি ইন ডিটেলস আলোচনা হবে আমাদের ট্রেনিং প্রোগ্রামে। আমরা এখন ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করে নেই। বেসিক কিছু সিম্পল কোশ্চেন উত্তর দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে হাজির। সো আমরা বলতে চাই যে আমরা যদি ব্যাকটেরিয়াকে প্রবেশে বাধা দেই বা জীবাণুকে প্রবেশে বাধা দেয়, জীবাণু ঢোকার সম্ভাবনা কমে যাবে। এবং আমরা ভ্যাকসিনেশন করতে বলি, আমরা সঠিকভাবে হাত পা ধুতে, আলাদা জুতো ব্যবহার, ফেন্সিং, এই সমস্ত বিষয়ের গুরুত্বগুলো বলি। যদি তারপরেও জীবাণু প্রবেশ করে, নিশ্চয়ই পোল্ট্রি বার্ডের নিজের কোনো মেকানিজম, ইমিউনিটি মেকানিজম আছে, সিম্পলি সে এক্সপেল করতে পারে। তারপরে বলছি যদি তারপর অসুস্থ হয়, রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবে। এবং আমাদের তো পোল্ট্রি স্ট্যান্ডার্ড গাইডলাইন, ট্রিটমেন্ট গাইডলাইন, অ্যান্টিবায়োটিক স্টেরয়েড গাইডলাইন রয়েছে, সেই অনুযায়ী সে চিকিৎসা করতে পারবে এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবে। তবে উজ্জ্বল পিরিয়ড মেনটেন করতে হবে। আর আমাদের এক্সপিরিয়েন্স বলতেছে যে খামারে যখন পালন শুরু করে তাদের আসলে এখন পর্যন্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার প্রয়োজন পড়েনি। 100 ব্যাচের উপর অভিজ্ঞতা থেকে আমরা এটা বলতেছি। তো প্রশ্ন, অ্যান্টিবায়োটিক রেসিডিউ, আমরা কিন্তু বলি নাই যে এটা অ্যান্টিবায়োটিক রেসিডিউ ফ্রি ব্রয়লার। অ্যান্টিবায়োটিক রেসিডিউ বিভিন্নভাবে আসতে পারে, এনভায়রনমেন্ট থেকেও আসতে পারে। এবং আপনারা জানেন যে ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল নামে একটা টার্ম আছে, সেটাকে বলে MRL। এক একটা অ্যান্টিবায়োটিকের MRL এক এক রকম। যদি উদাহরণস্বরূপ বলি, এবং আমি ভুল না করে থাকি, যে মাংসে অক্সিটেট্রাসাইক্লিনের MRL হলো 200 মাইক্রোগ্রাম পার কেজি, যেটা কোডেক্স অনুযায়ী গ্রহণযোগ্য। এই মাত্রা পর্যন্ত গ্রহণযোগ্য মাংসের। আবার টাইলোসিন 100 মাইক্রোগ্রাম পার কেজি, কোডেক্স অনুযায়ী এটা গ্রহণযোগ্য। সো আমরা যদি আমাদের প্রমোট করতে পারি যে না
বায়োসিকিউরিটির এই রুলসগুলো ফলো করলে আপনার অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমে আসবে অথবা নাই হয়ে যাবে, তাহলে কি আমরা ধারণা করতে পারি না যে অ্যান্টিবায়োটিক রেসিডিউর লেভেলও কমে আসবে এবং সেটা আমাদের কোডেক্স অনুযায়ী গ্রহণযোগ্য মাত্রায় থাকবে? এটা কিন্তু বুঝতে খুব বেশি মানে বিজ্ঞান বুঝতে হবে এমন না, খুব সিম্পলি বোঝা যায়। সো সেই ব্যাপারে আমরা খুব আশাবাদী। তো আমি আজকে যেগুলো নোট করে নিয়ে আসছিলাম সেই আলোচনা করে ফেলছি প্রায় 45 মিনিটস। আপনারা অনেকে হয়তো বা লাইভে শুনেছেন, যাদের সময় থাকবে না তারা পরে শুনে নেবেন, এটা রেকর্ডিংটা থাকবে। আমি কিছু প্রশ্ন উত্তর নিই, যারা আসলে সরাসরি এখানে আমাকে জানতে চাইছেন, আমি সেই প্রশ্ন উত্তরগুলো নিই। ওকে, আমি একজন ভাই বলছেন, শাহরিয়ার কবি সৌরভ ভাই, উনি জয়পুরহাটে এমন একটা মডেলের ফার্ম করতে চায়, আপনাদের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। আপনি আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন, আমরা কিভাবে সহায়তা করতে পারি সেটা নিয়ে আলোচনা করা যাবে। সাগর শিকদার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অ্যাড্রেস খুব সহজ। আপনি আপনি বরিশাল ইউনিভার্সিটির পাশে কর্ণকাঠি তালুকদার মার্কেটের আগে গিয়ে বললেই হবে। আমার মনে হয় ওই খামারিদের সবাই চিনে, শাওন সর্দার, সরোয়ার, রেজাউল, সোহাগ, সৌরভ, এদেরকে মনে হয় সবাই চিনে। আপনি নোটিস করতে পারেন, চাইলে আমার সাথে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তানভীর স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড ওয়ার্ড স্যার, ইউ আর এ গুড মেন্টর অ্যাজ ওয়েল। খায়রুদ্দিন স্যার, থ্যাংক ইউ স্যার। এরপরে প্রশ্ন করেছেন শহীদুল, ধন্যবাদ ভাই। হ্যাঁ, কৃষিবিদ মোহাম্মদ ফরাদুল ইসলাম ভাই, অবশ্যই আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি, আমার সাথে যোগাযোগ করবেন। জি, মোহাম্মদ আলমগীর ভাই প্রশ্ন করেছেন, হ্যাঁ আপনারা মার্কেট নিয়ে, খামারিরা যেমন মার্কেট নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে, আপনারাও নিজেরা কাজ করা শুরু করেন। এখন তো ডিজিটাল মিডিয়া, ডিজিটালের মাধ্যমে আপনি ডিজিটাল টুলস গুলোকে ইউজ করে কিন্তু মার্কেটিং করতে পারেন। কনজিউমারের হিউজ ডিমান্ড। আমাদের বরিশালের এমপিপি মিট প্রোডাক্ট কিন্তু বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসনের প্রশাসকের কার্যালয় এবং আমাদের যে স্থানীয় যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যার, উপপরিচালক, জেলা কৃষি প্রজনন কেন্দ্র স্যার, এবং আমাদের বিভাগীয় পরিচালক স্যার, সবাই কিন্তু আমরা কনজিউমারও। সো আস্তে আস্তে মার্কেট ডেভেলপ হবে, একটু ধৈর্য সততার সাথে কাজ করতে হবে। স্যার প্রশ্ন করেছেন প্রতিকূলতা। প্রতিকূলতা স্যার, প্রতিকূলতা তো স্যার সবসময় সব কাজেই থাকে। আমার কাজেও আছে, আমাদের কাজেও আছে, সরি এই আমার টার্মটা খুব খারাপ একটা টার্ম, বরঞ্চ আমাদের টার্মটাই সব থেকে সুন্দর টার্ম। স্যার প্রতিকূলতা স্যার মানে আমি এখন আমার প্রিন্সিপাল অনুযায়ী উত্তর দেবো কিনা আমি জানি না। আমি স্যার কোনো কিছুকেই প্রতিকূল মনে করি না। আমি সব কিছুই মনে করি যা হয় আল্লাহ ভালোর জন্যই করে। তো আমার কোনো প্রি প্ল্যান থাকে না, লার্নিং বাই ডুইং অ্যাপ্রোচ। আমি মাঠে নেমে যাই, ভুল হলে সংশোধন করে সামনে এগিয়ে যাই। দিস ইজ মাই প্রিন্সিপাল। ফোকাস, কনসিস্টেন্সি, ছেড়ে দেই না, অল্প করি, অল্প অল্প করতে থাকি, আস্তে আস্তে নিজের আমাদের মেধাগুলো খাটাতে থাকি। আর আমাদের স্যাররা, আমাদের বরিশালের যে টিমটা কাজ করতেছে মডেল পোল্ট্রি ভিলেজ, যে অসম্ভব অসম্ভব মানে একটা গুড টিম। আপনি যদি আমাকে বিভাগীয় পরিচালক স্যার থেকে শুরু করে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যার, আমাদের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার স্যার, মানে আমরা পুরো টিমটা একসঙ্গে কাজ করি। সো এই কাজ একসঙ্গে, বলে না একতা শক্তি, এই একতা শক্তির কারণে আমাদের মডেল পোল্ট্রি ভিলেজ নিয়ে আমরা এগিয়েছি। আপনি জানেন স্যার যে 23 তারিখও আমরা একটা প্রোগ্রাম করেছি, গ্রামে নতুন 15 জনকে ইনক্লুড করেছি এবং তারা খুবই আশাবাদী এবং সব স্যাররা গিয়েছিলেন। কিন্তু আমার ফেসবুকে স্ট্যাটাস দেওয়া আছে, অনেক মানুষ আছেন ফেসবুকে স্ট্যাটাস দেখুন বিরক্ত, আমার প্রতি ত্যাক্ত বিরক্ত। তাদেরকে রিকোয়েস্ট, বেশি বিরক্ত হলে আমাকে মাফ করে দিয়ে আমাকে লিভ নিতে পারেন, কারণ আমি আসলে মানে আমার নিজের প্ল্যাটফর্মটা ইউজ করতেছি মানুষকে সচেতনতার জন্য। প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন কর্মী হিসেবে আমি মনে করি মানুষকে সচেতন করা উচিত এবং এই ব্রয়লার নিয়ে যে মানুষের ভীতি, এই ভীতি দূর করা উচিত। আমি হয়তো বা ব্রয়লার নিয়ে আরও সেশন করব। এত ভীতি মানুষের,
আসলে অনেক জিনিসের নিয়ে ভীতি থাকা উচিত ছিল, কিন্তু মানুষ কেন জানি ব্রয়লার কেন্দ্রিক ভীতি বেশি। এনিওয়ে, সো আমরা এটাকে আরো বেশি নিরাপদ করার জন্য কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করছে। হ্যাঁ, এবং এটা কিন্তু পুরো প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করতেছে। যখন আমি শুনি আমাদের প্রতিমন্ত্রী স্যার বলেন বরিশালের মডেল, তখন কিন্তু প্রতিমন্ত্রী স্যার এটাকে অ্যাকনোলেজ করা মানে হলো প্রতিমন্ত্রী স্যার কিন্তু এটা চান। আমি যখন শুনি আমাদের ডিরেক্টর অ্যাডমিন স্যার বলেন আমার একটি মডেল বরিশালে আছে, কত যে ভালো লাগে কাজ করে। স্যারের মডেল, হ্যাঁ অবশ্যই স্যারের মডেল। এই মডেল আমাদের এফডিএল বরিশালের, এই মডেল আমাদের বরিশালের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যারের, এই মডেল বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা স্যারের, এই মডেল পরিচালক এলআরআই লাইভস্টক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ডিরেক্টর স্যারের মডেল, এই মডেল হলো আমাদের সকল ডিরেক্টর স্যারের মডেল, আমাদের সম্মানিত মহাপরিচালক স্যারের মডেল, আমাদের মন্ত্রণালয়ের মডেল। আশা করি ইনশাআল্লাহ এটা একদিন জাতীয় মডেলও হবে, এবং আমরা খুব আশাবাদী। সো আপনাদের লাস্টে আরেকটা প্রশ্ন, ট্রেনিং কবে নাগাদ শুরু হবে? হ্যাঁ, আমরা খুব দ্রুত শুরু করার চেষ্টায় আছি, এবং আপনারা জানেন যে আপনাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে। আমরা 4টা ব্যাচে করার পরিকল্পনা হাতে নিয়েছি, অনেক বেশি পার্টিসিপেন্ট, এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যারদের পরামর্শক্রমে, হ্যাঁ তাদের নির্দেশনায় আমরা আমাদের ট্রেনিং শুরু করব। আপনারা অধৈর্য হবেন না ইনশাআল্লাহ। এবং আপনারা একটা জিনিস বলে রাখি, যারা ট্রেনিং পার্টিসিপেন্ট আছে, এরকম মনে করার কারণ নাই যে ট্রেনিং পার্টিসিপেন্ট শুধুমাত্র আমরা 5টা সেশন নিয়ে শেষ করে ফেলবো, এরকম না। যারা আমাদের সাথে দীর্ঘমেয়াদী কাজ করতে চাবেন তাদের সাথে আমরা কানেক্টিভিটি বাড়বো। সেটা হতে পারে 1 বছর 2 বছর মেয়াদি আপনাদের সাথে আমাদের কানেকশন থাকবে। এটা হবে শুরু। এই জন্য আপনাদের অনুরোধ, আপনারা ধৈর্য ধরবেন, আর আল্লাহর উপর ভরসা রাখবেন, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। এবং আমরা সকলে মিলে আমরা প্রান্তিক পর্যায়ে খামারিদের স্বার্থে কাজ করতে পারবো। ব্রয়লার ইন্ডাস্ট্রিতে একটা পজিটিভ মাত্রা যোগ করতে পারবো, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, আমাদের মাননীয় মন্ত্রী স্যার, প্রতিমন্ত্রী স্যার, সকলের যে ইচ্ছা যে এই পণ্য রপ্তানি করা, আমরা আশা করি সকলের প্রচেষ্টায় এটা আমরা পারবো, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। সো ওই যে কথার মাঝে বললাম পজিটিভ, সো বি পজিটিভ অলওয়েজ। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।